রানীমার বুদ্ধি লিখেছেন সুব্রতা দাশগুপ্ত। এক দেশে এক রানী ছিল। রানী যখন ছিল, রাজা, রাজপুত্র, রাজকন্যা এরাও ছিল। তবে আমি এখন রানীর গল্পই বলবো। রানীর আসল নাম যে কি তা কেউ জানে না। অনেক ছোটবেলায় বিয়ে হয়ে এ সংসারে এসেছেন, তো তাই হয়তো নিজেও ভুলে গেছেন। তবে তার জন্য রানীর নাম ছিল না এমন যেন কেউ না ভাবে। রানী নিজেই নিজের অনেকগুলো নাম দিয়েছিলেন। সকালে যখন তিনি ফুল তুলতেন তখন তার নাম হতো মালিনী। তারপর যখন তিনি নদীতে স্নান করতে যেতেন তখন তার নাম হয়ে যেত মৎস্যকন্যা। স্নান করে মন্দিরে পুজো করতে যাওয়ার সময় আবার নাম পাল্টে হয়ে যেত শ্রীমতী। তারপর যেতেন রন্ধনশালায়, তখন তার নাম হতো রন্ধন পটীয়সী। আর সন্ধেবেলা যখন জানালার কাছে বসে মেঘ বৃষ্টি দেখতেন তখন তার নাম হতো স্থির সৌদামিনী। রাজা অবশ্য তাকে মাঝে মাঝে আদর করে মিনি বলে ডাকতেন, কিন্তু ভুল সময় সে নামে ডাকলে রানী সাড়া দিতেন না। এইভাবে সুখে দুঃখে রানীর দিন কাটছিল। একদিন দুপুরে রানীমা তার রান্নাঘরে বসে তরিবত করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছেন, আর বাপের বাড়ি থেকে আনা একমাত্র দাসী মন্দিরার সঙ্গে মনের কথা বলছেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু রাজা, রাজপুত্র, রাজকন্যারা মুখে তোলে না। এসব হলো রানীমার বাপের বাড়ির রান্না। খাবেন তিনি আর দাসী, তাই মন দিয়ে মনে করে করে করছেন। ছোটবেলায় খাওয়া রান্না, ভুল না হয়। এমন সময় প্রতিহারী এসে খবর দিল রাজামশাই অন্দরমহলে এসেছেন, রানীমাকে ডাকছেন। রানীমা সাধারণত ইলিশ মাছ রান্নার সময় কেউ ডাকাডাকি করলে বিরক্ত হন, কিন্তু রাজামশাই বলে কথা। রানীমা ঘরে গিয়ে শুনলেন শত্রুপক্ষ আক্রমণ করতে আসছে, যুদ্ধ শুরু হবে। শত্রুপক্ষের জাহাজ তখন মাঝ সমুদ্রে। দুদিন পর তীরে ভিড়বে। কোন দেশের লোক জানতে চাইলে রাজা সেরকম উত্তর দিতে চাইলেন না। রানীমার মনে হলো যেন এড়িয়ে গেলেন। রানীমার আবার এইসব যুদ্ধবিগ্রহ মোটেই পছন্দ না। রাজা, রাজপুত্র সব যুদ্ধে চলে যায়, ঠিক করে খাওয়া দাওয়া হয় না। আহত হওয়ার ভয় তো আছেই, প্রাণের ভয়ও। রাজপ্রাসাদ খাঁ করে। প্রতিদিন সন্ধ্যাবেলা কোনো না কোনো বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। যাই হোক, যুদ্ধের খবর শুনে রানীমা আবার রান্নাঘরে ফিরে গেলেন, কিন্তু রান্নায় আর মন বসল না। দাসীকে রান্না করতে বলে জানালার ধারে উদাস নয়নে বসে রইলেন। দুদিন ধরে সাজো সাজো রব। যুদ্ধের প্রস্তুতি চলছে। শত্রুপক্ষের লোক সমুদ্র সৈকতে তাঁবু ফেলেছে। মাঝে মাঝে তাদের খবরাখবর পাওয়া যাচ্ছে। এতদিনের সমুদ্র যাত্রার ধকলে তারা এখন ক্লান্ত, তাই এখনই যুদ্ধ শুরু হচ্ছে না। তবে তারা অস্ত্রশস্ত্র সৈন্য সামন্ত এনেছে প্রচুর। রাজার দূত তাদের সঙ্গে দেখা করে যুদ্ধের দিনক্ষণ স্থির করেছে। রাজার চরেরা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে গোপন খবরাখবর জোগাড় করছে। এমন সময় একদিন বিকেলের দিকে দাসী ছুটতে ছুটতে এসে খবর দিল, জানেন রানীমা, শত্রুপক্ষের লোকেরা নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলে। রানী তড়াক করে খাট থেকে নেমে বললেন, সে কি, তুই জানলি কি করে? আমি আর তুই ছাড়া তো এখানে আর কেউ বাংলাই জানে না, তারা বুঝলো কি করে? রাজার একজন গুপ্তচর হলো আমার ছেলে বিক্রম। আমি তাকে বাংলা শিখিয়েছি। সে নিজের কানে শুনেছে যে এখানে তাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। সামুদ্রিক মাছ তারা হজম করতে পারে না। তাদের নাকি সব নদীর মাছ খেয়ে অভ্যাস। বিশেষ করে রাজামশাই, তিনি তো বেশ কাইল হয়ে পড়েছেন, তার উপর বয়সও হয়েছে। এই খবর শুনে রানীমা গালে হাত দিয়ে বসে পড়লেন। কথায় বলে রাত পোহালে বুদ্ধি বাড়ে। পরদিন সকালে ফুল তুলতে তুলতে রানীমার মাথায় একটা বুদ্ধি এলো। ফুল তুলে স্নান পুজো সেরে তিনি রান্নাঘরে এসে ঠান্ডা বাক্স থেকে একটা বড় ইলিশ মাছ, একটা কাতলা মাছ আর কিছু ছোট ছোট মৌরলা মাছ বার করলেন। তারপর গেলেন সবজি তুলতে রান্নাঘরের পেছনে সবজি বাগানে। তুলে আনলেন সজনে ডাঁটা, কচু শাক, বেগুন, লাউ, কাঁচা লঙ্কা আর উচ্ছে। শুরু হলো রন্ধন পর্ব। দাসীকে খবর পাঠালেন তাড়াতাড়ি আসার জন্য। দাসী তার সঙ্গে শ্বশুর বাড়ি এসেছিল ঠিকই, কিন্তু রাজামশাই তাঁর এক অমাত্যের সঙ্গে দাসীর বিয়ে দিয়েছেন। তাদের ছেলেই বিক্রম, যে কিনা বর্তমানে রাজার গুপ্তচর এবং ভালো বাংলা বুঝতেও বলতে পারে। বিয়ের পর দাসী রাজবাড়িতে থাকে না ঠিকই, কিন্তু সকালবেলায় চলে আসে, সারাদিন রানীমাকে সঙ্গ দিয়ে সন্ধেবেলা বাড়ি ফেরে। দাসীকে খবর দিয়ে রানীমা মন দিয়ে রান্না করতে বসলেন।
একে একে তৈরি হলো মুগ ডাল, লাউ আর উচ্ছে দিয়ে তেঁতুর ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ভাপা ইলিশ, সজনে ডাঁটা, বেগুন, বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল, সঙ্গে থাকলো মৌরলা মাছের টক। রাজামশাই রানীমাকে বাপের বাড়ি পাঠান না ঠিকই, আর কেই বা আছে সেখানে, কিন্তু রানীমার জন্য বঙ্গদেশ থেকে জাহাজে করে ওখানকার ভালো ভালো নদীর মাছ নিয়ে আসেন। বরফের পেটির মধ্যে সেসব মাছ এমন করে আনা হয় যে একদম নষ্ট হয় না। এখানে এনে সেগুলোকে হিমঘর আর বরফের আলমারিতে কয়েক মাস জমিয়ে রাখা হয়। রানীমার দাসের ভালোভাবেই চলে যায়। আর বাকি রইল তরি তরকারি। সেসব চাষ হয় রানীমার বাগানে। চারা আর মাটি সব আনা হয়েছিল বঙ্গদেশ থেকেই। এখন রানীমার দাসের পরিচর্যায় সেসব চারা ভালোই বেড়ে উঠেছে। তবে এসব আসে গোপনে। যাই হোক, বর্তমানে ফিরে আসা যাক। দাসী এসে উপস্থিত হওয়ার পর রানীমা দাসীকে চুপি চুপি কী সব বোঝালেন। দাসী বেরিয়ে গেল তার ছেলেকে ডাকতে। ছেলে তো গুপ্তচর, সারা রাত শত্রুপক্ষের শিবিরে নজর রাখে, দিনের বেলা ঘুমোয়। দুপুরবেলায় রানীমার তলব পড়েছে বলে সে তাড়াতাড়ি তৈরি হয়ে মার সঙ্গে বেরিয়ে এলো। এদিকে রানীমা ঝকঝকের উপর টিফিন কৌটোয় একে একে সব খাবার ভরতে লাগলেন। সঙ্গে দিলেন জুঁই ফুলের মতো সাদা ঝরঝরে ভাত। দাসী আর ছেলে রান্নাঘরে এসে পড়তে ছেলেকে সব বুঝিয়ে দিলেন কি করতে হবে, কোথায় যেতে হবে, কি বলতে হবে। গুপ্তচরের তো আর নিজের মুখ দেখানো যাবে না, তাই ছেলেকে দুজনে মিলে বাঙালি বউয়ের সাজে সাজিয়ে দিলেন। মাথায় থাকলো ঘোমটা, যাতে মুখ দেখা না যায়, আর আঁচলের তলায় থাকলো থালি ভরা টিফিন কৌটো। বিক্রম রাজবাড়ির গুপ্ত দরজা দিয়ে যাত্রা শুরু করলো। এই সুড়ঙ্গ পথ একেবারে উঠবে সমুদ্রের পাশের ঘন জঙ্গলের মধ্যে। সেখান থেকে সমুদ্র সৈকত 5 মিনিটের পথ। রানীমা দাসের যখন সমুদ্র স্নানে যাওয়ার শখ হয় তখন তারা এই পথেই যান। বউয়ের সাজে সজ্জিত ছেলে হাতে খাবার নিয়ে চলল শত্রু শিবিরে রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে। কঠিন কাজ সন্দেহ নেই, কিন্তু রানীমার আদেশ অমান্য করার কোনো উপায় নেই। প্রায় ঘণ্টাখানেক চলার পর দিনের আলো দেখা গেল। সুড়ঙ্গের মুখ অবশ্য মোটা জালের দরজা দিয়ে বন্ধ করা, তার উপর গাছপালার স্তূপ, তাও আলো আসছে। দরজার চাবি আঁচলে বাঁধা। সে দরজা খুলে গাছ সরিয়ে বেরিয়ে পড়ল। এখন তালা দিল না, খোলাই থাক। যদি পালাতে হয় তাহলে তালা খুলতে গিয়ে দেরি হয়ে যাবে। শত্রু শিবিরে দিনের বেলা লোকজন অনেক বেশি থাকলেও এই ভর দুপুরে গরমের মধ্যে বেশিরভাগই তাঁবুতে ঢুকেছে কিংবা গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছে। তবে বাঙালি বউ আসতে দেখে তারা 2-1 বার তাকালো। বউটি একজন নিরীহ গোছের সেপাইকে জিজ্ঞেস করলো, তোমরা কি বঙ্গদেশের লোক? ঠিক বাঙালি মেয়ের গলাতেই কথা বলল বিক্রম। গুপ্তচরদের কিনা অনেক বিদ্যা আয়ত্ত করতে হয়। বাংলা কথা শুনে সেপাই তো অবাক। বলল, এ কি, তুমি বাংলা জানো? তবে কি তুমি এদেশীয় নও? এলে কি করে? বউ বলল, সে অনেক কথা। আমি বঙ্গদেশের বউ। স্বামীর সাথে বাণিজ্যে গিয়েছিলাম। ফেরার পথে নৌকাডুবি হলো আমাদের। আমি ভেসে উঠে দেখি এখানে এসে পড়েছি। এখন রাজবাড়িতে কাজ করি। দেশে ফিরতে চাই। আমাকে তোমাদের রাজামশাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেবে? আমি তোমাদের সঙ্গে দেশে ফিরে যেতে চাই। রাজবাড়ির খবরাখবরও এনে দিতে পারবো। নিয়ে যাবে একটিবার রাজামশাইয়ের কাছে? আমি তার জন্য ভালো রান্না করে এনেছি। সেপাই জানে রাজামশাই খেতে খুব অসুবিধে হচ্ছে। একে বয়স্ক মানুষ, তার উপর রাজা বলে কথা। খাবার পেলে তিনি খুশিই হবেন। এইসব 7-5 ভেবে সেপাই বলল, আচ্ছা নিয়ে যাও, কিন্তু একটা শর্তে, কাল আমার জন্য রান্না করে আনতে হবে। বউ বলল, এ আর এমন কি, নিশ্চয়ই আনবো। সেপাই বলল, তবে চলো। রাজামশাই দুপুরে বিশেষ কিছুই জোটেনি। অল্প দই ভাত খেয়ে তিনি নিদ্রা যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু খালি পেটে কি আর ঘুম হয়? শিবিরের দ্বাররক্ষকের সঙ্গে সেপাইয়ের বেশ ভাব। তাকে বুঝিয়ে বলতে সে সেপাই আর বউকে রাজার অনুমতি নিয়ে শিবিরে ঢোকালো। রাজামশাই এত ভালো ভালো খাবার দেখে তো আপ্লুত। কতদিন খান না এইসব। কিন্তু এই বিদেশ বিভুঁয়ে এসব পেলে কি করে বউটি? রাজা প্রশ্ন করলে বউ এবার সত্যি কথা বলে দেয়। নিজের পরিচয় অবশ্য গোপন রাখে। এদেশের রানীমা যে বঙ্গদেশের মেয়ে, তিনি নিজের হাতে এসব রান্না করেছেন তার বাপের বাড়ির লোকেদের জন্য। এসব শুনে রাজার চোখে জল এলো। শত্রু মিত্র চিন্তা না করে তিনি সব লোভনীয় খাবার তৃপ্তি করে খেলেন, আর রানীমার রান্নার ভূয়সী প্রশংসা করতে লাগলেন।
তারপর বললেন, এসব জানার পর তো আর যুদ্ধ করা যায় না। রানীমাকে বলে দাও যুদ্ধ হবে না, তিনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি রাজার কাছে শান্তির দূত পাঠাবো। আর সন্ধি হওয়ার পর যদি তোমার দেশে ফেরার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমায় নিয়ে যাব। বউ তো মহা খুশি। রানীমার পরিকল্পনা মতো সব কাজ ঠিকঠাক হয়ে গেছে। রাজামশাই আবার রানীমার জন্য গলার মোটা সোনার হার খুলে দিয়েছেন, তার হাতে উপহার স্বরূপ টাকাও দিয়েছেন। আর কি চাই। গোপন দরজা দিয়ে সুড়ঙ্গ পথে রাজপ্রাসাদে ফিরে রানীমাকে সুখবর আর গলার হার দিয়ে সে প্রণাম করল। রানীমা আর তার দাসী তো মহা খুশি। এই অলক্ষণের যুদ্ধ আর হবে না। এদিকে এদেশে তো সবাই জানে পরদিন যুদ্ধ, তাই রাজপ্রাসাদ সরগরম। রাজার অন্দরমহলে আসার সুযোগ পান না। রানীমা বিকেলে গা ধুয়ে রাজামশাইয়ের দেওয়া সেই সোনার হার পরে জানালার ধারে বসে গুনগুন করে গান গাইছে। এমন সময় রাজা এসে হাজির। রানী তো অবাক। এর মধ্যেই কি তবে রাজামশাই শান্তির দূত পাঠিয়ে দিলেন? ঠিক তাই। বিকেলবেলা যখন যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে তখনই রাজদরবারে আসেন শান্তির দূত। প্রথমে কেউ বিশ্বাস করেনি, এ হয়তো নতুন কোনো চাল। তারপর রাজার লিখিত বয়ান আর সই দেখে সত্যিটা জানা গেল। রাজা জনৈক বাঙালি বউয়ের কাছ থেকে খবর পেয়েছেন এদেশে রানীমা তাঁর দেশে রানীমার হাতের পঞ্চব্যঞ্জন খাওয়ার দাবি প্রকাশ করেছেন। রাজদরবারে সবাই হতভম্ব, এও কি সম্ভব? বাঙালি বউ বাকে। আর রাজামশাই জানলেন কি করে যে রানীমা ভালো রান্না করেন? গুপ্তচর সভাতেই বসেছিল, সেই এসে রাজার কানে কানে সব কথা জানালো। রাজা আশ্চর্য হয়ে শুনলেন আর মনে মনে রানীমার বুদ্ধির তারিফ না করে পারলেন না। তারপর আর কি, রাজ্য জুড়ে খুশির খবর ছড়িয়ে পড়ল। রাজাও রানীমার সঙ্গে দেখা করতে অন্দরমহলের দিকে হাঁটা দিলেন। পরদিন রাজামশাই এসে পাত পেরে খেয়েছিলেন। সেই সঙ্গে সেই সেপাইও ছিল, যার হাত ধরে বউ থুড়ি গুপ্তচর রাজামশাইয়ের কাছে পৌঁছেছিল। রানীমার দরাজ মন। শুধু রাজামশাই নয়, সৈন্য সামন্ত সবার জন্য খাওয়ার বন্দোবস্ত করা হলো। তারা কিনা সবাই তার দেশের লোক। যুদ্ধক্ষেত্রে যে হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হতো তার সিকিভাগও খরচ হলো না এই ভুঁড়ি ভোজনে। তবে কিনা রানীমার বরফের পেটি আর সবজির বাগান একেবারে খালি হয়ে গেল। বঙ্গদেশে রাজামশাই কথা দিলেন 1 মাসের মধ্যে তিনি জাহাজ বোঝাই করে দেশের মাছ, শাড়ি, মিষ্টি সব পাঠিয়ে দেবেন। সব ভালো যা শেষ ভালো। রাজামশাই যাওয়ার সময় দেশের মেয়ে, জামাই, নাতি নাতনিদের বারবার অনুরোধ করলেন একবার দেশ থেকে বেরিয়ে আসার জন্য। বাবা মা নেই তা কি হয়েছে, তিনি তো আছেন। শেষে একটু মুশকিল হয়েছিল বটে। রাজামশাই রানীমাকে বললেন, তুমি যে বউটিকে আমার কাছে পাঠিয়েছিলে সে দেশে ফেরার রাজি জানিয়েছিল, যদি অনুমতি দাও তাকে নিয়ে যেতে পারি। রানীমা পড়লেন বিপদে। শেষে রাজামশাইকে সব খুলে বললেন, কিন্তু দেখা গেল ক্রমেরও খুব আগ্রহ মায়ের দেশ দেখার, তাই সে ঠিক করলো এই সুযোগ সে হাতছাড়া করবে না, একবার বঙ্গদেশটা ঘুরেই আসবে। রানীমার দেশে ফেরা হয়েছিল কিনা, কি হলো সেখানে, সে আবার অন্য গল্প। সে গল্প না হয় পরে আর একদিন হবে। আজকের মতো আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মুড়লো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।